আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বাজেট প্রসঙ্গ। জাতীয় সংসদে বৃহস্পতিবার 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। দেখা যায় এতে দাম কমতে পারে চাল, ভোজ্য তেল সহ অন্তত 7টি নিত্যপণ্যের। দাম বাড়ার তালিকায় রয়েছে সিগারেট ও বিদেশি বেশ কিছু সামগ্রী। ইতিহাসে এবার আকারে সবচেয়ে বড় বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার 9,38,000 কোটি টাকা। বরাবরের মতো এবারের বাজেটেও কিছু পণ্যের শুল্ক কমানো এবং কিছু পণ্যের বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নিত্যপণ্যের বাজারে স্বস্তির কথা বেশি এসেছে। এর মধ্যে আমরা যদি বলি, চালের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এই মিনিকেট চাল এখন 70 থেকে 75 টাকা। সেটি বাজেট পাশ হলে এর দাম কত কমে সেটি এখন দেখার বিষয়। এর মধ্যে আমরা যদি জানি, এই যে সয়াবিন তেলের 5 লিটারের যেটি বোতল রয়েছে সেটি 970 টাকা। যদি বাজেট পাশ হয় সেটির দাম কমিয়ে কত টাকা করা হয় সেটিও দেখার বিষয় আছে। নিত্যপণ্যের বাজারের মধ্যে রসুনের দামও কমানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পেঁয়াজের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে, যেটি এখন 40 টাকা। আর বাজেট পাশ হলে সেটি কত টাকা কমে সেটিও দেখার বিষয় আছে। এর মধ্যে আদার দামও কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই আদার দাম কত টাকা কমবে, বাজেট পাশের পর সাধারণ মানুষ কত টাকায় কিনতে পারে সেটি এখন দেখার বিষয়। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু স্বস্তির খবর দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে কর ছাড় দেওয়া হয়েছে বেশ কয়েকটি খাতে। ফলে দাম কমতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার বা এসির। এছাড়া কৃষি যন্ত্রপাতি, জীবন রক্ষাকারী ঔষধ এবং ল্যাপটপ, কম্পিউটার ও স্বর্ণালংকারের উপর শুল্ক কমানোর কারণে এগুলোর দামও কমতির দিকে থাকবে। শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্যে তবে বাড়বে বেশ কয়েকটি পণ্যের দাম। বিলাসবহুল পণ্য এবং তামাকজাত দ্রব্যের উপর কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে সিগারেট, বিড়ি ও জর্দার দাম আরও এক দফা বাড়ছে। এছাড়া বাড়ছে আমদানি করা ফল, গাড়ি, কসমেটিক্স ও বিদেশি ইলেকট্রনিক্স সামগ্রীর দাম। এছাড়া দাম বাড়তে পারে আমদানি করা কাজু বাদাম, গ্যাস সিলিন্ডার, মধু, কিছু প্রসাধনী, বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, একই সঙ্গে বিদেশি ফোম, মাইক্রোওয়েভ, ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনার দামও বাড়বে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। সরকারের উচিত আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্তর জন্য যে দৈনন্দিন যে চাহিদা সামগ্রীর উপর গুরুত্ব দিয়ে যাতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখে। বাজেটে যে মূল্য বা যে প্রাইস নির্ধারণ করা হয় সেই বিষয়গুলো যদি যথাযথভাবে বাজারে প্রপার বাস্তবায়ন হয় দেশে, সেটা জনগণের জন্য একটা কল্যাণকর হবে। মুক্ত বাজার অর্থনীতি চালু করতে হবে। পণ্যটা যদি আমার মতো বা আমার যারা বড় বড় ব্যবসায়ী আছে ওরা যদি আনতে পারে তাহলে কি হলে প্রতিযোগিতা থাকবে। বাজেটের ভালো মন্দ পেছনে ফেলে সাধারণ মানুষের চাওয়া স্থিতিশীল বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্য, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতে বড় ধরনের কর ছাড় দেওয়া হলেও রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন কতটা সম্ভব হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ শিকার শুরু করেছেন জেলেরা। এতে জেলে ও ট্রলার মালিকদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি, আর বিভিন্ন ঘাটে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। পর্যাপ্ত মাছের আশায় উপকূলীয় জেলার বিভিন্ন ঘাট থেকে এরই মধ্যে শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ট্রলার মেরামত, জাল প্রস্তুত, বরফ সংগ্রহ, জ্বালানি মজুত সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেন জেলেরা। তারা জানান, নিষেধাজ্ঞার সময় অধিকাংশ পরিবার আর্থিক সংকটে পড়েছিল। নতুন মৌসুমে ভালো মাছ পাওয়ার প্রত্যাশা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। কথা বলবো তার সঙ্গে। ইমরান, জেলেরা কি সাগরে মাছ শিকারে ফিরতে শুরু করেছেন? আর জ্বালানি তেলের দাম নিয়ে তারা কি বলছেন জানাবেন। সুমনা, আসলে জেলেরা কিন্তু গতকাল রাত থেকেই
বেশ কিছু জেলে কিন্তু সাগরে গিয়েছে। পটুয়াখালী জেলায় কিন্তু এই পটুয়াখালী যে মহিপুর এবং আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, এই দুই অবতরণ কেন্দ্র সহ পটুয়াখালী জেলায় কিন্তু অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে রয়েছে। এই সকল জেলের মধ্যে বেশিরভাগ জেলেই কিন্তু সাগরে গিয়েছে। তবে গত এক সপ্তাহ ধরে কিন্তু আসলে সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং আবহাওয়া অনেকটা খারাপ রয়েছে, যার কারণে বেশ কিছু জেলে কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও তারা সাগরে যায়নি। আর আমি এখানকার যারা জেলে রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এই যে তেলের বা ডিজেলের দাম যে বৃদ্ধি পেয়েছে, এ কারণে কিন্তু জেলেরা অনেকটা হতাশা প্রকাশ করেছেন। মূলত এই যে গতকাল মধ্যরাতে অবরোধ শেষ হয়েছে, এই অবরোধ শেষ হওয়ার পর বিশেষ করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে যে সকল খুঁটা জেলেরা মাছ শিকার করে তারা কিন্তু সাগরে গিয়ে তারা কিন্তু একদিনের জন্য সাগরে দেয়, তারা কিন্তু সাগরে গিয়ে অনেক জেলে কিন্তু সাগর থেকে সকালে ফিরে এসেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে সাগরে কিন্তু কাঙ্ক্ষিত মাছের কিন্তু তারা দেখা পায়নি। তারা জানিয়েছেন যে এই যে অবরোধকালীন সময়ে বেশ কিছু অসাধু জেলে এবং ট্রলিং ট্রলার কিন্তু সাগরে অবৈধভাবে মাছ শিকার করেছে। এ কারণে মাছের পরিমাণ কিন্তু অনেকটা কমেছে, যার কারণে তারা তাদের যে আশানুরূপ ইলিশ বা অন্যান্য মাছ তারা যে আশা করেছেন সেই আশানুরূপ মাছ কিন্তু তারা পাচ্ছেন না। তো এখানকার আমরা জেলেদের সঙ্গে কথা বলেছি এবং মৎস্য সংশ্লিষ্ট বিষয়ের যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আগামীতে যদি এই অবরোধ সফল করতে প্রশাসনের আরও নজরদারি বাড়ানো না হয় এবং ট্রলিং যদি একেবারে বন্ধ করা না হয়, জেলেরা কিন্তু এই পেশা থেকে অনেকটা ছিটকে পড়বে, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই নিষেধাজ্ঞাকালীন সময়ে যে সকল জেলেরা মাছ শিকার থেকে বিরত ছিল তারা কিন্তু অনেকটা ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছে, অনেকটা তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। যদিও নিষেধাজ্ঞাকালীন সময় পটুয়াখালীর যে সকল জেলে রয়েছে তাদেরকে কিন্তু সরকারের প্রণোদনা দেওয়া হয়েছিল, সেই প্রণোদনার পরিমাণ কিন্তু তারা আগামীতে বাড়ানোর দাবি জানিয়েছেন। আমরা এখানকার যারা মৎস্য বিভাগ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এবছর কিন্তু প্রতি জেলেকে 78 কেজি করে চাল প্রদান করা হয়েছে। জেলেরা যে দাবি জানিয়েছেন সেই দাবি কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, সেটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা এই এখানকার সকাল থেকে এই মহিপুর, কুয়াকাটা এবং বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখেছি। যে সকল ফিশিং ট্রলার রয়েছে এই ফিশিং ট্রলার কিন্তু এখন পর্যন্ত তীরে ফিরে আসতে পারেনি। যে সকল ট্রলার গতকালকে সাগরে গিয়েছে তাদের কিন্তু আসতে এই তীরে আসতে বা মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে এবং যদিও খুঁটা জাল বা খুঁটা জেলে বা ছোট ট্রলারগুলো তারা এসেছে, তারা কিন্তু কাঙ্ক্ষিত মাছ পায়নি। তো আসলে সুমনা, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের নেতৃবৃন্দ। পাশাপাশি যোগাযোগ খাতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। রেল লাইনে এখন আমরা জানি যে ভৈরব হয়ে, নরসিংদী হয়ে, টঙ্গী হয়ে ঘুরে আসে, মানে বরকির হুকের মতো ঘুরে আসে ট্রেনটা। তো আমরা বারবার বলেছি যে কুমিল্লা থেকে সরাসরি নারায়ণগঞ্জ হয়ে ঢাকা, তাহলে প্রায় 90 মাইল রাস্তা কমে যায়। দেখুন, আসলে সারা বিশ্বই তো এখন নতুনের জোয়ার। আমরা আশা করছি আমাদের এই বাজেটের মাধ্যমেই আমাদের বাংলাদেশেও নতুন কিছু একটা করে এগিয়ে যাবে। বাজেটটা বাস্তবমুখী, বাজেটটা হচ্ছে খুবই গণমুখী বাজেট। এইটা এত বড় বাজেট বাস্তবায়ন নিয়ে আমার একটু সংশয় আছে ব্যক্তিগতভাবে। যদি বাজেটের যেই উল্লেখযোগ্য এবং বাজেট যেভাবে প্রণয়ন হয়েছে এটা যদি বাস্তবায়িত হয়, 100% হয়, তাহলে দেশের অনেক পরিবর্তন আপনারা 1 বছরের মধ্যে দেখতে পারবেন। চট্টগ্রামেরও দেখতে পারবেন এবং সারা দেশেরও দেখতে পারবেন। হঠাৎ করেই বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এতে যানবাহন চালকরা পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ করেছেন। এ বিষয়ে জানাতে আমিনবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, গ্যাস সংকট নিয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন আর কতদিন ধরে এই সমস্যা দেখা দিয়েছে?
এই সমস্যাটি মূলত গত এক সপ্তাহ যাবৎ হচ্ছে সুমনা, সেটি আজকে সকালবেলা থেকে এটি প্রকট আকারে ধারণ করেছে। সকালবেলায় এখানে যারা আবাসিক গ্রাহক রয়েছে তারা কিন্তু এই প্রথমে এই টিপা তারা রান্না করতে গেলে তখনই কিন্তু এই গ্যাসের প্রেশার না থাকার কারণে কিন্তু তারা অনেকে এই রান্নাবান্না করতে পারেনি। তো এই বিষয়ে আমি তিতাস গ্যাসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তবে তিতাস গ্যাসের একজন সাবেক কর্মকর্তা তিনি যেমনটি জানিয়েছেন যে এই অত্র অঞ্চলে সাভারে কিন্তু 15 PSIG গ্যাসের প্রয়োজন। সেখানে কিন্তু আজ সকালে এখানে আমিনবাজার থেকে ফ্লো কমে দেওয়া হয়েছে, 5 PSIG দেওয়া হয়েছে। তো 5 PSIG দেওয়ার কারণে কিন্তু এই সাভার অঞ্চলে কিন্তু এই তীব্র গ্যাসের সংকট রয়েছে, যার ফলে আবাসিক থেকে CNG স্টেশন পর্যন্ত কিন্তু সকালবেলা থেকে আমরা দেখতে পেয়েছি দীর্ঘ লাইন। অনেক পাম্পে কিন্তু বন্ধও রয়েছে এবং তারা CNG দিতে পারছে না, এবং সেক্ষেত্রে অনেকে গ্যাস নিতে আসলেও যে পরিমাণ প্রেশার রয়েছে সেখানে কিন্তু 10 থেকে 20 টাকা যে CNG সেরে নিতে পারছেন, এবং নর্মাল যে প্রেশার থাকে CNGতে এখানে 200 মতো প্রেশার থাকে, সেখানে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি 50, 60, 20, 30। তো এই বিষয়ে একজন CNGর একজন কর্তৃপক্ষ রয়েছে এখানে। আসলে এই সমস্যাটি কবে থেকে? এটা আপনার 6 তারিখ থেকে শুরু হয়েছে। তো আজকে সকালে কি অবস্থায়? এখন তো মানে মোটামুটি প্রেশার আছে, আবার এই গাড়ির চাপের কারণে কমে যায় আর কি। তো এই আমিনবাজার থেকে সাভার পর্যন্ত অবস্থা কি আরও খারাপ? হ্যাঁ, এখানে আপনার তিতাসে একটা বিজ্ঞপ্তি ছিল যে কোথায় কোন জায়গায় জানি কাজ করার পর থেকে আপনার প্রেশারটা জায়গায় জায়গায় প্রেশার কমে গেছে আর কি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন, তো এখানে কিন্তু এই অঞ্চলে বিশেষ করে আমিন ল্যান্ডিং যে একটি স্টেশন রয়েছে তিতাসের, সেখানে থেকে কিন্তু এই ফ্লো কমা দেওয়া হয়েছে। তো সে বিষয়ে আমি তিতাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিয়েছিলাম, সেখানে যোগাযোগ করতে পারিনি। তবে এখানে যারা ভুক্তভোগী রয়েছে তারা অনেকে তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, যেমনটি বলছেন যে আপনাকে সেই এখানে 15 PSIGর পরিবর্তে 5 PSIG পাওয়ার কারণে কিন্তু মূলত এই সমস্যাটা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আজকে এই বন্ধের দিন কিন্তু এই সাভার কিন্তু যারা এখানে আবাসিক থেকে শুরু করে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে এবং বিশেষ করে CNG চালিত যে এখানে গণপরিবহনগুলো রয়েছে তারা কিন্তু একটি বিপাকেই রয়েছে। সুমনা। হালিম, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে সম্পূর্ণ এক গোলকধাঁধা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির চূড়ান্ত বিষয়গুলো অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। আরও দাবি করেন, আলোচনার বিষয়টিও দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় থেকে অনুমোদন পেয়েছে। এ কারণে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের কথা জানান ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনও কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনে ঘোষিত লকডাউন তুলে নেওয়া হয়েছে। এর আগে এক ধরনের পদার্থ ছড়িয়ে পড়ার খবরে কিছু ফ্লোরে এই অবস্থা জারি করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করে কোনো বিষাক্ত পদার্থের উপস্থিতি না পাওয়ায় লকডাউন তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এক পর্যায়ে পেন্টাগনের কর্মকর্তাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেন উদ্ধারকারীরা। ভবনটির অভ্যন্তরীণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় বাতাসের ত্রুটি শনাক্ত হলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় বিশেষ উদ্ধারকারী দল। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কয়েক দশক আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আইনসভার আসন সংরক্ষিত রাখার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল বেশ কয়েকটি অধিকার কর্মী সংগঠনের জোট। এরপরে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এ জোটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর নেতাদের গ্রেফতারের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। চলছে নানা আয়োজন, কোথাও শোভাযাত্রা, কোথাও আবার ব্যতিক্রমী কর্মকাণ্ডের আয়োজন। বিশ্বকাপ ফুটবল ঘিরে সারা বিশ্বে চলছে উৎসবের আমেজ। পিছিয়ে নেই বাংলাদেশও। দিনাজপুরে ব্রাজিল সমর্থকরা বর্ণাঢ্য র্যালি, পতাকা মিছিল ও নানা আয়োজনে মাতিয়ে তোলেন পুরো শহর। নেচে গেয়ে ভালোবাসার দলের প্রতি সমর্থন জানান তারা।
আমরা খুবই এক্সাইটেড। সো 4 বছর পর আবার ব্রাজিলের খেলা হচ্ছে। বাংলাদেশের সকল ফুটবল প্রেমীকে শুভেচ্ছা, যে যে দলই সমর্থন করুন না কেন। মাগুরার কৃষক আমজাদ হোসেন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জার্মানির দীর্ঘ পতাকা তৈরি করে আলোচনায় এসেছেন। 2006 সালে 1.5 কিলোমিটার পতাকা দিয়ে যাত্রা শুরু হয় তার। এবার তিনি তৈরি করেছেন 7.5 কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা। জার্মানির ওষুধে যখন আল্লাহ পাক আমার ব্যাধি থেকে মুক্তি করেছে, তখন আমি জার্মানির সরকারকে এমন একটা উপহার দেবো যা সারা পৃথিবীর লোক থাকারে এই যে পরিচিত হয়ে দেখতেই পারে আমারে, সেইভাবেই আমি করেছি। 2014 সালে পতাকা তৈরির জন্য জমি বিক্রি করেন তিনি। ওই বছর জার্মানি দূতাবাসের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেয়া হয়। এছাড়া জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ দেয়া হয় তাকে। বিশ্বকাপে ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে শোভাযাত্রা হয়েছে। নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে তা শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। শেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় মিলন মেলার। ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফুটবল বিশ্বকাপ ঘিরে নড়াইলে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। শহর থেকে গ্রাম সবখানে বিশ্বকাপের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন এলাকায় ফুটবল প্রেমীরা পছন্দের দলের পতাকাটা নিয়ে সমর্থন প্রকাশ করছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৃহস্পতিবার শুরু হয়েছে 3 দিনের লাইফ বয় ফ্যান ফেস্ট, যেখানে হাজির হন বাংলাদেশ নারী দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ফুটবল প্রিয় তরুণ তরুণীদের 6টি ইভেন্টের মাধ্যমে বিশ্বকাপের আমেজে জাঁকিয়ে তোলে ইউনিলিভারের এই আয়োজন। বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসব মঞ্চে পরিণত করে। এবারের আসর সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিলিভার পণ্য লাইফ বয়ের সৌজন্যে আয়োজিত হয় ফ্যান ফেস্ট। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো সাফল্য অর্জন করতে না পারলেও বিশ্বকাপের সময় দেশের মানুষ বিভক্ত হয়ে পড়েন মূলত ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা ফ্রান্সের সমর্থনে। বাংলাদেশের মানুষের ফুটবলকে নিয়ে পাগলামি তো সবসময় একদম দেখার মতো। এই আমেজটা আরো থাকুক। একটা চার্মিং এনভায়রনমেন্ট, দেখে ভালো লাগছে সবকিছু। খেলেছিলাম, আমি একটা ফ্লাক্স পেয়েছি জিতে, আর এখনো টিকিট আছে, ভাবছি আর কি খেলা যায়। আমরা অ্যাবসেন্ট থাকার পরেও যেহেতু এত আমেজ এত ফুটবল প্রেমী আমাদের দেশে, এটা আসলে আমাদের ব্যর্থতা যে আমাদের এত মানুষের মাঝখান থেকে আমরা 11 জন প্লেয়ার বের করতে পারতেছি না। এই আবেগের সবচেয়ে প্রাণবন্ত প্রকাশ ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, যেখানে ফুটবল কেবল খেলা নয় বরং সম্মিলিত আনন্দের এক প্রতীক। 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সেই উচ্ছ্বাস আরো বাড়িয়ে দেয় লাইফ বয় ফ্যান ফেস্ট। এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি এনজয় করছি, আমি অনেক আশেপাশে গেমস দেখছি এন্ড আমার ইচ্ছা আমি পার্টিসিপেট করব এখানে। বাংলাদেশে এবার ওয়ার্ল্ড কাপ এখানে আয়োজন করা হয়েছে। এই বিজি লাইফে হয়তো বা আমি বুঝতে পারছিলাম না যে কতটুকু বাংলাদেশে সবার আমেজ আছে। ওয়ার্ল্ড কাপের ভাইবটা অনেক মজার। ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একসাথে হয়ে রাত জেগে জেগে ওয়ার্ল্ড কাপ দেখা, গোল হওয়া, চিল্লা, নো ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আই থিঙ্ক এইটাই হচ্ছে ওয়ার্ল্ড কাপের একটা মজা। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজনে বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের সময় গভীর রাত ও ভোরে অনুষ্ঠিত হবে। তারপরও শিক্ষার্থীদের আগ্রহে কোনো ঘাটতি নেই। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশে অংশগ্রহণ না থাকলেও বৈশ্বিক এই আসরে বাংলাদেশের অনুরাগীদের আগ্রহের কমতি নেই। প্রিয় দলের জার্সি অথবা পতাকা হাতে আলোচনার বিষয় একটি, কে জিতবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা। তবে এই আলোচনাকে, এই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে লাইফ বয় ফ্যান ফেস্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।